12 থেকে 17 বছর বয়সীদের পরীক্ষামূলক করোনা টিকাদান শুরু। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেলে ভ্যাকসিন পাচ্ছে 100 শিক্ষার্থী। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বিহিত পূজা, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। নিরাপত্তায় 22 জেলায় বিজিবি মোতায়েন। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় সরকার, অভিযোগ ফখরুলের। কুমিল্লার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানালেন কাদের। রাজপথে এসে আমাদেরকে এই দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার সরকার এই অপশক্তিকে মাথা তুলতে দেবে না। চট্টগ্রামের মিরসরাইয়ে বাবা মা সহ 3 জনকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক। মোটিভ জানতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী। 5G সেবার জন্য এবছরই তরঙ্গ নিলাম করবে বিটিআরসি। নানা জটিলতায় বিনিয়োগ নিয়ে শঙ্কায় মোবাইল অপারেটররা। বন্দর নগরীতে একযোগে বসছে 700 ক্লোজ সার্কিট ক্যামেরা। নজরদারি বৃদ্ধি ও অপরাধ দমনে সহায়ক হবে বলছে পুলিশ। ক্রাইম প্রোন এরিয়া, আমরা সেগুলোকে নির্বাচন করব এবং কন্ট্রোল রুমের আওতায় নিয়ে আসবো। একে তো নজরদারি বাড়বে, প্লাস রেকর্ড তৈরি হবে একটা, যদি কোনো অপরাধ হয়। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত মানতে পারছেন না কোচ অস্কার ব্রুজন। একটি পক্ষ বাংলাদেশের ফুটবলকে দমিয়ে রাখতে চাওয়ার অভিযোগ। আমার দল শুধু সেরাই না, আসরের অন্যতম সেরা দল ছিল। ভারত ম্যাচের পর থেকেই একটি চক্র চাচ্ছিল না বাংলাদেশ ফাইনালে খেলুক। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। পুরো খবরে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 1 মাস পর শুরু হলো শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনা টিকাদান কার্যক্রম। মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে 12 থেকে 17 বছর বয়সী 100 শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুপুরে কিশোর কিশোরীদের এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন। 7 থেকে 14 দিন পর্যবেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলক এই টিকা কার্যক্রম মানিকগঞ্জে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 100 শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে পরিচালনা করা হবে। এজন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভ্যাকসিন নিতে শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল থেকেই জড়ো হয়েছেন টিকা কেন্দ্রে। এদিকে নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে করোনার ভ্যাকসিন পাঠাবে জাপান, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি। রাজধানীর প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এই কথা বলেন তিনি। জানান, অবকাঠামো উন্নয়নের ফলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ বদলে যাবে। ভৌগোলিক অবস্থান, অব্যাহত উন্নয়ন আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করেছে বলে মনে করেন তিনি। ইতো নাওকি আরও বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। Since the need of vaccination goes on, so we plan to provide vaccine further, mainly through COVAX. Hopefully in November we will be able to provide further vaccine, sets of vaccine, doses of vaccine to Bangladesh. বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে দেবীর পায়ে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। পুরাণ বিশ্বাস মতে মহানবমীতে মহিষাসুর বধ হয়েছিল। এ সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্ণ ধারণ করেছিলেন, অর্থাৎ যিনি চণ্ডমুণ্ডের বিনাশিনী বা চামুণ্ডা। এছাড়া দেবী দুর্গার আশীর্বাদ দিয়ে শ্রীরাম এই মুহূর্তটিতেই রাবণকে বধ করেছিলেন।
আজ পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা এখন বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করছেন। পূজা শেষে ভক্তরা অসাম্প্রদায়িক দেশের প্রত্যাশা ব্যক্ত করেন। কাল দর্পণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের দুর্গোৎসব। এবার সারা দেশে 32,128টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে 238টি মণ্ডপে। আজকে মায়ের শেষ দিন, মায়ের কাছে বিশেষভাবে আজকে আমরা প্রার্থনা করব যাতে করোনামুক্ত দেশ থাকে, ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সবাই আমরা সুখ শান্তি থাকতে পারি, যেন আগামী 1 বছরের মধ্যে যেন আমাদের কোনো প্রকার মহামারী না আসে, আমরা যেন খাদ্যে কোনো কষ্ট না পাই, রোগ ব্যাধি না আসে, সেই সকল বিষয় নিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করব। যেমনটি বলছিলেন তিনি, মহানবমীতে বিদায়ের সুর মূলত আজই পূজা শেষ, কাল কেবল বিসর্জনের আনুষ্ঠানিকতা। এই পূজা মহিষাসুর নিধনের সময় দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে কৃষ্ণবর্গ ধারণ করেছিলেন, অর্থাৎ যিনি চণ্ডমুণ্ডের বিনাশিনী। পূজার এই মুহূর্তটি আরও একটি কারণে স্মরণীয়, কেননা দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে শ্রীরাম এই মুহূর্তে রাবণকে বধ করেছিলেন। এবং অষ্টমীতে দেবীর মহানবমীর বিহিত পূজা ও নবরাত্রিক ব্রত সমাপন হয়। আজ ভক্তদের দেয়া 1600 উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নবমীর বিহিত পূজা হয়েছে নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল আর যজ্ঞের মাধ্যমে। দেবী দুর্গার কাছে নবমী পূজায় যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া হয়। শাস্ত্রমতে 108টি বেলপাতা, আমকাঠ, ঘি দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়। আমরা যে দুর্যোগ কাটায় অনেকটা কাটাই আসলাম, এটার সামনে যেন আমাদের এরকম পরিস্থিতি আর না আসে, আমরা সবাই মিলে যেন সুখে শান্তিতে থাকতে পারি। দেশে যে একটা স্থিতিশীল বিরাজ করছে, এটা যেন আমরা সবাই মুক্তি পাই, সবাই যেন শান্তির পথে চলতে পারি, সবাই যেন একই মতে একই পথে চলি। আমরা আমাদের মনের পশুকে আজকে নিবেদন করব মায়ের চরণে, যে এই পশুবৃত্তি যেন হৃদয়ের মধ্যে না থাকে, সেই পশুবৃত্তিকে শেষ করার জন্য মহানবমীর পুজো আজকে মায়ের। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে জেলা শহরে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী ও মুন্সিগঞ্জ সহ 22 জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। প্রয়োজনে রাজধানীতে বিজিবি মোতায়েনের কথা জানানো হয়েছে। এর আগে দুর্গাপূজাকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ক্ষমতাসীনরা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের 11তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই অভিযোগ করেন। এ সময় কুমিল্লায় পূজা মণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফখরুল। বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সভা সমাবেশ করার স্থান সংকুচিত করছে, দলটি প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার নিরপেক্ষ না হলে ইসি কিছুই করতে পারবে না। এ কারণেই নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। কতগুলো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, বিশেষ করে আপনার কুমিল্লায় এবং চাঁদপুরে 3 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। আপনার এটা আজকে জেল স্টার এসছে, ওসি সেটা স্বীকার করেছে এবং নির্বিচারে গুলি করেছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী কুমিল্লায় পূজা মণ্ডপে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এই কাজটি করেছে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। অপপ্রচার ও গুজবে কান না দিতে দেশের মানুষকে আহ্বান জানান কাদের। বলেন, সাম্প্রদায়িক শক্তির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে, যে কোনো মূল্যে তাদের রুখে দেওয়া হবে। তবে এই বিষয়ে আরও সতর্ক থাকা দরকার ছিল বলে মনে করেন তিনি। ওবায়দুল কাদের জানান, দুর্গাপূজার বিসর্জন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারা দেশে প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব পালিত হচ্ছে বলে যাদের গাত্রদাহ, তারা নানান অপকৌশলে দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের অপকৌশলের একটি হচ্ছে হিন্দু মুসলমান বৈরিতা সৃষ্টি করা। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, শেখ হাসিনা সরকার এই অপশক্তিকে মাথা তুলতে দেবে না।
তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কুমিল্লার ঘটনা ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে, জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। কুমিল্লার ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। প্রধানমন্ত্রীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এরকম গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যারা গুজব রটাচ্ছেন তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটি পুলিশ তদন্ত করছে। আমি নিশ্চিত কারা ঘটিয়েছে সেটি খুব সহসা বের হবে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য এই অপকর্ম করেছে। যারাই করুক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দিতে বদ্ধপরিকর। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের সভা সমাবেশ বন্ধের প্রতিবাদ জানিয়েছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। দ্রুত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা। সকালে ডিআরইউতে আয়োজিত ব্রিফিংয়ে ডাকসুর সাবেক ভিপি বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, প্রেস ক্লাবের সভাপতি কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগের কোনো নেত্রী। প্রেস ক্লাবের বিবৃতি সরকারের স্বার্থ রক্ষায় হীন চেষ্টা বলে মন্তব্য করেন আমানুল্লাহ আমান। প্রেস ক্লাবকে ক্ষমতাসীনদের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সুমহান গণতান্ত্রিক ঐতিহ্য ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সুতরাং সচেতন দেশবাসী আশা করে অবিলম্বে প্রেস ক্লাব সভাপতি দুঃখ প্রকাশ করে তার এই বিবৃতিটি প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা করবেন। চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়িতে ব্যবসায়ী, তার স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বড় ছেলে সাদ্দাম হোসেনের দাবি, ভোরে ডাকাতরা বাড়িতে ঢোকে, এর মধ্যে দুজন লোক তাদের জিম্মি করে ঘুমিয়ে থাকা বাবা মা ভাইকে কুপিয়ে পালিয়ে যায়। নিহতরা হলেন ৬০ বছরের মোস্তফা সওদাগর, তার স্ত্রী জ্যোৎস্না আরা বেগম এবং ২৪ বছর বয়সী ছেলে হোসেন আহমেদ। তবে প্রতিবেশীরা জানিয়েছে তারা ভোর ৫টার দিকে চিৎকার শুনে মোস্তফা সওদাগরের ঘরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনার জড়িত সন্দেহে দম্পতির ওই ছেলে সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করেই খুনের ঘটনা। হত্যার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পারিবারিকভাবে সম্পত্তি একটা বিরোধ ছিল, সেটা আমি জানি। আমার আম্মার সাথে আর আমার ভাইয়ের বউর সাথে একটু মাঝে মাঝে ঝগড়া হইতো, আর আমার ভাইয়ের সাথেও। আমার ভাইয়ের চিটাং থাকতো, একটু টাকা পয়সা একটু কম দিত, তো রাগারাগি হইতো মাঝে মাঝে। ঝিনাইদহ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের। এর মধ্যে ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গেছেন। পুলিশ জানায়, সকালে মহেশপুর থেকে মোটরসাইকেলে করে সাতক্ষীরার শ্যামনগরে যাচ্ছিলেন এনজিও কর্মী দেবদাস। ভোর ৬টার দিকে চরকতলা মোড়ে পৌঁছানোর পর বাইকের নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে সকাল 7টার দিকে সদরের গান্না বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপে নিয়ন্ত্রণ হারায় শ্রমিক বহনকারী একটি 3 হুইলার। গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ফজলুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এদিকে সুনামগঞ্জের রাবারবাড়ি এলাকায় মোটরসাইকেল চাপা এক নারীর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের নলকা সেতুর উপর সংস্কার কাজ চলায় ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে যানজটে ভোগান্তির 16 ঘন্টা পর খুলে দেওয়া হলো সেতুর এক পাশ। কমে এসেছে যানবাহনের দীর্ঘ লাইন। পুলিশ ও সড়ক জনপদ কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে নলকা সেতুর ওপর খানাখন্দ মেরামতের জন্য 12 অক্টোবর থেকে সংস্কার কাজ শুরু হয়। এজন্য উত্তরবঙ্গগামী সব যানবাহনকে শহরের সড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার 8:30টায় সেতুর 2 পাশ বন্ধ করে দেয়। পাবনা, রাজশাহী ও রংপুর মহাসড়কের প্রায় 21 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা যায়। দীর্ঘ 16 ঘন্টা পর সেতুর এক পাশ করে দেয়। এখন অনেকটাই যানজট কমে এসেছে, তবে সেতু মেরামতের জন্য শুক্রবার পর্যন্ত এই সংস্কার কাজ চলমান থাকবে। সে কারণে সব ধরনের যানবাহন বিকল্প পথে ব্যবহার করবে, এমনটা অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সারা দেশে অসহায়, দরিদ্র এবং সরকারি অন্য কোনো কার্ডে সুবিধাভোগী নন এমন ব্যক্তিদের জন্য আছে প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচি। এর আওতায় বছরে 5 মাস 10 টাকা কেজি দরে চাল পান কার্ডধারীরা। তবে ঝালকাঠির রাজাপুর উপজেলায় এবার এই কার্ডের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আগের তালিকা হালনাগাদ করায় বাদ পড়েছে অনেক হতদরিদ্রের নাম, অথচ নাম উঠেছে পাকা বাড়ির মালিক ও চাকরিজীবীদের। আর বিল্ডিং আছে, যার 21 বন্ধ ঘর আছে, টিনের দোতলা ঘর আছে, এই চাল দিয়েছে। কিন্তু আমার মতো গরিব এর দেন, আমার একটা পোলার বয়স 14 বছর, হোটেলে যাইয়া পেলের দই মানুষের হেয়ে পর ডেলি 130টি হাজিরে দে, হেয়ে পাড়াই দে, হেয়ের পর হেয়ে দিয়ে সংসার চলে। নদীতে ভেঙেছে বসতঘর, ঠাঁই নেই মাথা গোজার, নেই 3 বেলা খাবার জোটানোর নিশ্চয়তা।
দেশের এমন সব অসহায় ও হতদরিদ্রের জন্যই প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচি। 10 টাকা কেজিতে তাদের চাল পাওয়ার কথা। ঝালকাঠির রাজাপুরে এমন সুবিধাভোগীদের তালিকা হালনাগাদের জন্য চিঠি পাঠায় উপজেলা খাদ্য অধিদপ্তর। এরপরই সামনে আসে অসঙ্গতি। দেখা যায় মোটবাড়ি ইউনিয়নের এক ওয়ার্ডেই বাতিল হয়েছে অর্ধ শতাধিক সুবিধাভোগীর কার্ড। এতে বিপাকে পড়েছে পরিবারগুলো। নতুন মেম্বার আমার কার্ডটা কাটিয়ে দিয়েছে, আমার চাল নাই। মেম্বার 500 টাকা চাইছিল, আমি পারিনি। পুরান মেম্বারে ইলেকশন করছি, নতুন মেম্বারে ইলেকশন করতে পারি না, এই জন্য আমার নামটা কাটিয়ে দিয়েছে। গরিব যত নাম কাটিয়ে দিয়েছে, জায়গা জমি আছে, যা অর্থ আছে সেগুলো নাম দিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে যাওয়া হলো নতুন তালিকাভুক্তদের বাড়ি বাড়ি। দেখা গেল কার্ডধারীদের কারোর আছে পাকা বাড়ি, কারো বা স্ত্রী সন্তান প্রবাসী। আমার একটা 10 কেজি কার্ডের চাউলের নাম দিয়েছে, এই দেশে 1 বিড আমি পাইছি। 10 টাকা একটা রেশন কার্ড দিয়েছে আমার, আমি উড়াই মিথ্যে কিতে 1 বিড আনছিনি আমরা। 10 টাকা চাউলের কার্ড পেয়েছি, এতে আমরা চাউলটাই আনছি। তালিকায় নাম তুলতে পাকা বাড়ির মালিক কিংবা চাকরিজীবীকে দেখানো হয়েছে দিনমজুর বা কৃষক হিসেবে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকার বিনিময়ে এমন তালিকা তৈরি করেছে দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আল ফুক্কার। তবে চেয়ারম্যান ও জেলা প্রশাসক জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চেয়ারম্যান সাহেব আমাদের পর্যালোচনা করিয়ে দেখুক, যদি আমি গরিবের না দিয়ে বড় লোকের দিয়ে থাকি তাহলে চেয়ারম্যান সাহেব আমার বিচার করেন। এই ইউনিয়ন পরিষদে যদি হতদরিদ্রের 1 থেকে 9টি ওয়ার্ডের মধ্যে কোনো মেম্বার যদি অনিয়ম করে থাকে তাহলে আমি এটা দেখতেছি এবং দেখব। এই ধরনের যদি অভিযোগ সত্য হয়ে থাকে যে যারা পাওয়ার যোগ্য না তাদেরকে এই কার্ড দেওয়া হয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। কার্ড হালনাগাদের পর একই ধরনের অভিযোগ উঠেছে রাজাপুর উপজেলার 6 ইউনিয়নেই। সুমাইয়া আরিফিন, অর্নি, যমুনা নিউজ। দর্শক, মিরপুরের কালশী এলাকায় একটি সুয়ারেজ লাইনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আমাদের সহকর্মী রাসেল আহমেদ সেখানে আছেন। রাসেল, এখন কোন পর্যায়ে আছে উদ্ধার অভিযান আর কিভাবে এই ঘটনা ঘটলো? এই জায়গাটিতে স্থানীয় যারা রয়েছেন, যারা নিখোঁজ ব্যক্তি মানসিক রোগাক্রান্ত ছিলেন এবং তিনি এর আগেও এই এলাকায় বসে থাকতেন, অপেক্ষা করতে নেমে পড়ছিলেন। সেখানে তিনি খালে নেমে পড়েন এবং এরপর থেকে তাকে এলাকাবাসী উদ্ধারের জন্য তাকে বারবার বলেছিল যে খাল থেকে উঠে আসার জন্য, কিন্তু তিনি না উঠে খালের মধ্যেই যখন অনেকক্ষণ থাকছিলেন, নানান ধরনের কার্যক্রম করছিলেন। এরপরই আসলে এই যে দেখতে পাচ্ছেন সামনের এই স্রোত দিয়ে তিনি আসলে ভেতরে ঢুকে পড়েন এবং এই ড্রেনটি মূল যে সড়ক কালশী সড়কের ভেতর দিয়ে ঠিক ওই পাশে যে খোলা আবার বিলের মতো জায়গা রয়েছে সেই জায়গাতে গিয়ে আবার ফায়ার সার্ভিসের লোকজন এই জায়গা থেকে গিয়ে তারা সড়কে মাঝে মাঝে অনেক দূর পর্যন্ত তারা গেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো হদিস পাননি। তারা আশাবাদী, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বলছেন যেহেতু এখানে একটি ঘটনা ঘটেছে, জীবিত হোক বা যে অবস্থায় হোক তাকে উদ্ধারের তারা চেষ্টা চালাচ্ছেন। আরো বেশ খানিকক্ষণ তারা চেষ্টা চালাবেন এবং তারা বলছেন যে এই যে ট্রেনের লাইনটি যতদূর পর্যন্ত গেছে এর প্রায় শেষ মাথা পর্যন্ত তারা গিয়ে এই উদ্ধার অভিযানটি চালাতে তারা চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন যে লোকটি জীবিত আছে কিনা। যদি নাও যায়, শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা না গেলেও যে কোনোভাবেই হোক তাকে অন্য মৃত অবস্থায় হোক বা যেটি হোক না আসলে সেটি বলা যাচ্ছে না। তবে তারা ধারণা করছেন যে ভেতরে অক্সিজেন স্বল্পতা রয়েছে, ফলে কতক্ষণ তিনি জীবিত থাকতে পারবেন সেটি নিয়ে আশঙ্কা রয়েছে। তারপরেও তারা শেষ চেষ্টাটি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। রাসেল, ধন্যবাদ আপনাকে। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানিকগঞ্জের পদ্মা যমুনায় চলছে মা ইলিশ শিকার। শুধু তাই নয়, রীতিমতো হাট বসিয়ে সেই ইলিশ বিক্রি করা হচ্ছে। নদীর পার ও দুর্গম চরের বিভিন্ন পয়েন্টে বসেছে ইলিশের এই অস্থায়ী হাট। তবে প্রশাসনের অভিযানের সময় এই দৃশ্য পাল্টে যায়। 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই ইলিশ ধরা বন্ধে নিষেধাজ্ঞা চলবে 25 অক্টোবর পর্যন্ত। যমুনা পাড়ে বসেছে নিষিদ্ধ ইলিশের হাট। নদী থেকে মাছ ধরার পর অস্থায়ী এই হাটে চলে বেচাকেনা। এই দৃশ্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের। একই অবস্থা হরিরামপুর ও দৌলতপুর উপজেলাতেও। পদ্মা যমুনার অন্তত 20টি পয়েন্টে প্রতিদিন বসে এমন হাট, যেখানে মাছ কিনতে ভিড় করেন ক্রেতারা। এই জায়গায় মারে, এই জায়গায় বিক্রি করে দেখতেছি না আপনারা।
হয়তো বাইরে পড়তে আসে 2-4 কেজি খাওয়ার জন্য এরা নিয়ে যায় কিনে। বিভিন্ন জায়গা থেকে আসতেছে, সাভার থেকে আসতেছে, নবীনগর থেকে আসতেছে, চন্দ্র থেকে চন্দ্রা। সরকারি লোক আসে দাবরায়, আবার মনে করেন যে সময় না থাকে সময় আমরা কিনা কেটে বেশি। এসব হাটে পুরুষের চেয়ে নারী ক্রেতাই বেশি। প্রশাসনের চোখ এড়াতে নানা কৌশলে ইলিশ কিনে নিয়ে যান নারীরা। আমরা তো বিক্রির জন্য নিচ্ছি না, আমরা খাওয়ার জন্য নিচ্ছি। এখন যদি প্রশাসন লোক মাছ রাইখে দেয় তাহলে আমরা দিয়ে দেবো তাদের। পুলিশে হয়তো মনে করে খাওয়ার জন্য নিতেছে, আসলে তারা ব্যবসা করে। জানা গেছে গত কয়েকদিন ধরে পদ্মা যমুনায় ইলিশ ধরা পড়ছে বেশি, যে কারণে নদীতে হুমড়ি খেয়ে পড়ছে জেলেরা। আমাদের পেটের এখন মানে না, তাই আমাদের এই ঝুঁকি নিতে হয়। পুলিশ চলে যায়, আবার তারপরে আমরা মাছ মারি আর কি। আলিপাড়ে উঠে দিই আমরা, চলে পলা চলে যাই। 8 বছর তো মনে করেন যে মাস এইতে দিনে ভিতরে 4-5 বার করে আসতো, এবার 1-2 আসে। ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযানও চলছে প্রশাসনের, তবে জনবল সংকট আর জেলেদের কৌশলের কাছে সফলতা মিলছে না অনেক সময়। জেলে যারা মাছ ধরে তারাও কিন্তু ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। এটার কিন্তু একটা পজিটিভ দিক আছে যে আমরা নদীতে যতক্ষণ পর্যন্ত থাকি ওরা ধরে না, আর বাকি সময় ওরা আসলে লুকোচুরি করে ধরে। প্রশাসনের অভিযানের সময় অস্থায়ী হাট আর নদী ছেড়ে জেলেরা আশ্রয় নেয় নিরাপদ স্থানে। কর্মকর্তারা চলে গেলেই আবারও ফিরে পুরনো চেহারায়। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। 5G সেবার জন্য দ্রুত তরঙ্গ নিলাম করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ডিসেম্বরের আগে এই সংক্রান্ত নীতিমালা তৈরি করতে চায় সংস্থাটি। তবে তরঙ্গের দাম সহ নানা জটিলতায় 5G সেবায় বিনিয়োগ নিয়ে শঙ্কায় আছেন মোবাইল অপারেটররা। 5G সেবা দ্রুত বিস্তৃত করতে চলতি বছরেই তরঙ্গ নিলামের আয়োজন করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 2022 সালে রাজধানী ও রাজধানীর বাইরে সেবাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার, কিন্তু বিপরীত চিত্র অপারেটরদের প্রান্তে। 4Gতে বিপুল বিনিয়োগের মাত্র 2 বছরের মাথায় 5Gর মতো অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করা নিয়ে শঙ্কায় ভুগছেন মোবাইল অপারেটররা। 5Gতে ইনভেস্ট করার জন্য আমাদের বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, এবং আমরা জানি প্রথম থেকেই যে এটার কোনো বিজনেস কেস নেই, এবং এটার কোনো বিজনেস কেস আগামী 5 থেকে 8 বছর পর্যন্ত থাকবে না। কারণ এখান থেকে যদি আমরা মনে করি যে অনেক টাকা সরকার আয় করবে, তাহলে কিন্তু 5G হবে না। বিভিন্ন দেশের 5G তরঙ্গ মূল্য ও অন্যান্য ব্যয়ের হিসেব বিবেচনায় নেওয়া হচ্ছে। বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরির কথা জানান টেলিযোগাযোগ মন্ত্রী। সমগ্র বিষয়গুলো যদি আমরা পর্যালোচনা না করি এবং জাস্ট হুট করে একটা কাজ করে বসি, তাহলে বোধ হয় না আমরা আমাদের যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। অনুকূল পরিবেশ তৈরি করে আমরা যাতে সামনের দিকে যেতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নিঃসন্দেহে করব। তরঙ্গ বরাদ্দ নিয়ে জটিলতার দ্রুত অবসান চান মোবাইল অপারেটর। এখন স্পেকট্রাম পাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম বাধা যেটা দেখতে পাচ্ছি যে স্পেকট্রামগুলো ক্লিন না। তার মানে হচ্ছে যে এই স্পেকট্রামগুলো অন্যান্য জায়গায় বরাদ্দ দেওয়া আছে, এগুলো যতক্ষণ পর্যন্ত না সে বরাদ্দটা নিয়ে স্পেকট্রামগুলো ফ্রি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের জন্য বলাটা কষ্টকর যে এই স্পেকট্রামগুলো সুইটেবল হবে কিনা। অপারেটরদের উৎসাহিত করতে বিভিন্ন পর্যায়ে খরচ সহনীয় করার কথা বলছে বিটিআরসি। পাশাপাশি ইউনিফাইড লাইসেন্স দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। 3.5-এ আমাদের কোনো রকম সমস্যা নেই। 2.6-এও আমাদের প্রায় অধিকাংশ আমরা আমাদের স্পেকট্রাম এখন অকশনের উপযোগী করে তৈরি করেছি, এবং 2.3-তে আমাদেরও স্পেকট্রামগুলোকে আমরা অকশনের জন্য সম্পন্ন করেছি। এখন 5G স্পেকট্রাম অকশনের কার্যক্রম আমাদের হাতে আমাদের এখন আর কোনো বাধা নেই। ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ঢাকার 10টি অঞ্চলে 5G সেবা চালু করা হচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নজরদারি বাড়াতে একযোগে 700 ক্লোজ সার্কিট ক্যামেরা বসছে চট্টগ্রাম মহানগরীতে। আগের 200 ক্যামেরার বেশিরভাগই অচল, ফলে আই অফ চট্টগ্রাম নামে নতুন এই প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি, যা অপরাধ দমনে সহায়ক হবে বলে দাবি কর্মকর্তাদের। বন্দরনগরীর জুবলি রোডে বেশ কিছুক্ষণ ধরে একটি পিকআপের অবস্থান সিসি ক্যামেরায় দেখে সন্দেহ জাগে পুলিশের। দ্রুত পাঠানো হয় টহল টিমকে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে এমন 2 শতাধিক সিসি ক্যামেরা, যা অপরাধের ধরন ও অপরাধী শনাক্তে সহায়ক বলে দাবি পুলিশের। সিএমপি মেট্রোপলিটন এলাকায় অসংখ্য ঘটনা আছে যেটা আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিটেকশন করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি।
তবে সংরক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতার অভাবে এসব ক্যামেরার বেশিরভাগই অকেজো। সংকট কাটাতে আই অব চট্টগ্রাম নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। স্থাপন করা হচ্ছে উন্নত প্রযুক্তির 700 সিসি ক্যামেরা। তদারকি করবেন প্রশিক্ষণপ্রাপ্ত 10 পুলিশ সদস্য। যেগুলো ক্রাইম প্রবণ এলাকা আছে, ক্রাইম প্রোন এরিয়া, আমরা সেগুলোকে নির্বাচন করব এবং সেখানে পর্যায়ক্রমে ক্যামেরা স্থাপন করব এবং সেগুলোকে আমাদের কন্ট্রোল রুমের আওতায় নিয়ে আসব, যাতে একে তো নজরদারি বাড়বে, প্লাস রেকর্ড তৈরি হবে একটা, যদি কোনো অপরাধ হয়। একই সঙ্গে এসব ক্যামেরা বা তার দৃশ্যের কোনো ত্রুটি সঙ্গে সঙ্গে সারাতে নিয়ন্ত্রণ কক্ষেই সার্বক্ষণিক থাকবে একটি টেকনিক্যাল টিম। সাইবার সাপোর্ট ইউনিট এটি আমাদের তৈরি করা হয়েছে, খুব অতি সম্প্রতি প্রস্তুত করা হয়েছে। এই প্রশিক্ষিত জনবলকে দিয়ে আমরা যেন আমাদের সকল মনিটরিং কার্যক্রমটিকে আমাদের কাজ সুবিধার আওতায় নিয়ে আসতে পারি, সেই কার্যক্রমটি কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। এরই মধ্যে সিএমপি কার্যালয়ের 4র্থ তলায় প্রস্তুত নিয়ন্ত্রণ কক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইনজেকশনের সূঁচ না ফুটিয়ে ভ্যাকসিন প্রয়োগের যুগান্তকারী এক প্রযুক্তি আবিষ্কার করেছে নেদারল্যান্ডসের একদল গবেষক, যাতে লেজারের মাধ্যমে ব্যথা ছাড়াই শরীরে প্রবেশ করানো যাবে যে কোনো ভ্যাকসিন। এতে সুইকে ভয় পাওয়া মানুষ যেমনি সহজে টিকা নিতে পারবেন, তেমনি কমবে সিরিঞ্জের ঝামেলাও, থাকবে না সুই থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও। ইনজেকশনের সূচে ভয় এমন মানুষের সংখ্যা কম নয় পৃথিবীতে। সুঁয়ের ভয়ে অনেকের অদ্ভুত কাণ্ড কারখানা ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনজেকশন ভীতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে করোনা ভাইরাসের টিকাদানের ক্ষেত্রে। এমনকি সুই ফোটানোর ভয়ে অনেকে টিকা কেন্দ্র থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ সমস্যা এড়াতে চমৎকার এক সমাধান বের করেছেন নেদারল্যান্ডসের গবেষকরা। তাদের আবিষ্কৃত বাবল গানের মাধ্যমে সুই ছাড়াই টিকা দেওয়া সম্ভব হচ্ছে। লেজারের মাধ্যমে পুরো প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন হয় যে টেরই পাওয়া যাবে না টিকার প্রয়োগ। শুরুতে কাচের ভেতরে থাকা তরলকে বুদবুদে পরিণত করে লেজার, যা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে চামড়ার ভেতরে প্রবেশ করে। আর এর সবই হয় মাত্র 1 মিলিসেকেন্ডের মধ্যে। উদ্ভাবকরা বলছেন, লেজারের এই প্রযুক্তির মাধ্যমে ইনজেকশনের ধারণাই বদলে যাবে। শুধু করোনার টিকাই নয়, ব্যথাহীন এ পদ্ধতিতে দেয়া যাবে যে কোনো ভ্যাকসিনই। থাকবে না সুই সিরিঞ্জের ঝামেলা, কমবে জীবাণু ছড়ানোর ভয়ও। সুচ ছাড়া ইনজেকশন প্রযুক্তি নতুন একটি মাইল ফলক। এখন আর কেউ ব্যথার অজুহাত দিতে পারবেন না। টিকা ত্বকের উপরিভাগে প্রবেশ করে বলে ইমিউন সিস্টেমে আরো কার্যকরভাবে কাজ করবে। এছাড়া পরিত্যক্ত সুইয়ের কারণে পরিবেশের যে দূষণ হয় তা কমাতেও এটি ভূমিকা রাখবে। কেউ ব্যথার অজুহাত দিতে পারবেন না। টিকা ত্বকের উপরিভাগে প্রবেশ করে বলে ইমিউন সিস্টেমে আরো কার্যকরভাবে কাজ করবে। এছাড়া পরিত্যক্ত সুইয়ের কারণে পরিবেশের যে দূষণ হয় তা কমাতেও এটি ভূমিকা রাখবে। অবশ্য এখনই সাধারণ মানুষের নাগালে আসছে না লেজারের এই ইনজেকশন প্রযুক্তি। উদ্ভাবকদের ধারণা, সব প্রক্রিয়া শেষ করে বড় পরিসরে ব্যথাহীন টিকা প্রয়োগের জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত 1 বছর। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপ। বুধবার ইটেন শহরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় ছুরিকাঘাত করে টিরপের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার বয়স হয়েছিল 25 বছর। হত্যার জন্য টিরপের স্বামীকে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ আছে বলে দাবি পরিবারের। তদন্তকারী কর্মকর্তা জানান, খবর পেয়ে বাড়ি গিয়ে টিরপকে বিছানায় মৃত অবস্থায় পান তারা। মেঝেতে ছিল প্রচুর রক্তের দাগ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2বারের ব্রোঞ্জ পদক বিজয়ী ছিলেন অ্যাগনেস টিরপ। 2 মাস আগে টোকিও অলিম্পিকে চূড়ান্ত পর্বে 5000 মিটার দৌড়ে 4র্থ স্থান অর্জন করেন তিনি। গত মাসে জার্মানিতে বিশ্ব রেকর্ড করেন নারীদের 10 কিলোমিটার রোড রেসে। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী শায়লা ইসলাম। আমাদের সাথেই থাকুন।